না, ওই জন্যই তো কিছু আমার হলো না। তাহলে রেডিশ ব্রাউন কালার ইজ নট ডিসচার্জড। তাহলে এটা হতে পারে হচ্ছে আমার 1 নাম্বার টেকনিক, আমি এইভাবে করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার একটা মেথড গেল। সেকেন্ড আরেকটা মেথড আমার কীভাবে করা যেতে পারে, এটা 1 নাম্বার হলো, ঠিক আছে। চল 2 নাম্বার মেথড। 2 নাম্বার পরেরটা আমি লিখছি রিএজেন্টের মধ্যে। এবার আমি অ্যাড করবো কি, ধর আমি রিএজেন্টের মধ্যে এটাও করতে পারি, আমি বেয়ার্স টেস্টও করতে পারি। তাহলে এবার 2 নাম্বার আমি লিখছি রিএজেন্টের মধ্যে আমি অ্যাড করবো কি, কোল্ড ডাইলিউটেড অ্যালকালাইন KMnO4। কোল্ড ডাইলিউটেড অ্যালকালাইন KMnO4, কোল্ড ডাইলিউটেড অ্যালকালাইন KMnO4। রিএজেন্টের মধ্যে আমি 2 নাম্বার হিসেবে লিখছি কোল্ড ডাইলিউটেড অ্যালকালাইন KMnO4, ঠিক আছে। এখানে আমার অ্যালকিনের পার্টটাতে মানে ইথিনের পার্টে অবজারভেশন কী হবে, অবজারভেশনটা লিখে ফেল। কী হবে বলতো অবজারভেশন, আগে বল দেখি কী হবে অবজারভেশন। পার্পেল কালার ডিসচার্জ হবে আর হচ্ছে রেডিশ ব্রাউন প্রেসিপিটেট ফর্ম হবে, ঠিক আছে। লেখ পার্পেল কালার গেটস ডিসচার্জড অ্যান্ড রেডিশ ব্রাউন প্রেসিপিটেট ইজ ফর্ম। লেখ হয়ে গেছে। পার্পেল কালার গেটস ডিসচার্জড অ্যান্ড রেডিশ ব্রাউন প্রেসিপিটেট ইজ ফর্ম। বোঝা গেছে। চল তারপরে রিয়াকশনটা লিখতে হবে। তাহলে রিয়াকশনটা কি লিখবো, ইথিলিনের ছবি আঁক, অ্যারো দে, অ্যারোর উপর লেখ কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। এটা কম্প্যাক্ট অ্যান্সার। ইথিলিনের ছবি আঁকলাম, অ্যারো দিলাম, অ্যারোর উপর লিখলাম কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। প্রোডাক্ট সাইডে কী করবো, প্রোডাক্ট সাইডে আঁকবো হচ্ছে, তাহলে তুই রিয়েজেন্টটা দিয়েছিস, প্রোডাক্ট সাইডে আমি কী আঁকবো, দেখ MnO2 আঁকার কোনো দরকার নেই, ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে OH, ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে OH, এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে ইথিলিন আঁকলাম, অ্যারো দিলাম, অ্যারোর উপর লিখলাম কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। প্রোডাক্ট সাইডে আমার কী হলো, ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে OH। এইভাবে কিন্তু কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, আমি কিছুক্ষণ পরেই কোশ্চেন আসা শুরু করবো এবার। বোঝা গেছে, চল বুঝতে পারলাম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বেয়ার্স টেস্ট। অ্যালকিনের মধ্যে ওজোনোলাইসিস কত নাম্বার রিয়াকশন ছিল, অ্যালকিনের মধ্যে ওজোনোলাইসিস পাতালটা দেখতো কত নাম্বার রিয়াকশন ছিল, অ্যালকিনের মধ্যে ওজোনোলাইসিস কত নাম্বার রিয়াকশন ছিল, 5 নাম্বার, তাই তো। 6 নাম্বার রিয়াকশন লেখ, 6 নাম্বার রিয়াকশন লেখ, অতটাও ইম্পর্টেন্ট নয়। 6 নাম্বার রিয়াকশন অতটাও ইম্পর্টেন্ট নয়, কোথাওই আসে না, আগে ছিল সিলেবাসে, ক্লাস 12-এর সিলেবাসে। 6 নাম্বার রিয়াকশন অতটা ইম্পর্টেন্ট নয়। লাইক পলিমেরাইজেশন রিয়াকশন, পলিমার, পলিমারের স্পেলিং তুই জানিস, POLYMER, পলিমার, এটাকে তুই পলিমেরাইজেশনে কনভার্ট করে দে। পলিমেরাইজেশন রিয়াকশন এতটাও বেশি ইম্পর্টেন্ট নয় এই রিয়াকশনটা। আমি তোকে বলেছিলাম পাইরোলাইসিস, ক্র্যাকিং, এই রিয়াকশনগুলোর শর্ট নোট পাঠাবো, পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর আইসোমেরাইজেশন একটা ছিল, ওর সাথে পলিমেরাইজেশন, এটা আমি তোকে পাঠাবো। তুই পলিমেরাইজেশনে তার সিম্পল বুঝে রাখ, কারণ আমাদের ক্লাস 12-এ অঙ্ক করতে কাজে লাগবে। ক্লাস 11-এও করতে পারি অঙ্ক, থার্মোডাইনামিক্স যখন পড়বো তখন, বা ইকুইলিব্রিয়াম যখন পড়বো তখন। পলিমেরাইজেশন রিয়াকশন মানে কি, ধর একটা ইউনিট বারবার রিপিট হচ্ছে, এটাকে বলা হচ্ছে পলিমার। ধর আমার কাছে স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে ধর কোনো একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ড বা মলিকিউল ধর আমার আছে A, আমি ধর একটা সিম্পল বললাম আমার স্টার্টিং ম্যাটেরিয়াল একটা মলিকিউল আছে বা কম্পাউন্ড আছে, সেটা হচ্ছে A দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। আমি ধর এর মধ্যে এমন কোনো রিয়াকশন করালাম যার ফলে প্রোডাক্টে আমার কি হচ্ছে, প্রোডাক্টটা আমার হয়ে গেল A আমার বারবার এরকম রিপিট হচ্ছে, হাজার বার রিপিট হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা যায় পলিমার। আর যে ইউনিটটা বারবার রিপিট হলো, মানে যেখান থেকে আমি এটা পেলাম সেটাকে বলে মনোমার। বুঝতে পারলাম, মনো মানে একখানা আমার নামের মধ্যেই আছে, তাহলে এটাকে বলে পলিমার। তাহলে সেম ইউনিট বারবার রিপিট একটা বিশাল বড় মলিকিউল বানাচ্ছে, এগুলোকে বলে হচ্ছে আমার পলিমার। বোঝা গেছে, এবার বুঝতে পারলাম। তার একটা সিম্পলেস্ট এক্সাম্পল হচ্ছে, ধর আমার কাছে আছে ইথিলিন মলিকুল, CH2 ডাবল বন্ড CH2, এই হচ্ছে আমার ইথিলিন মলিকুল। ইথিলিন মলিকুল ধর কতগুলো আছে, এ তো অনেকগুলো থাকবে, ঠিক আছে, হাজার থাকবে ইথিলিন মলিকুল। ইথিলিন মলিকুল ধর আমার N খানা বললাম, মানে N এর ভ্যালু অনেক বেশি, ওরকম হবে, হাজারের লেভেলে হবে, ঠিক আছে। ধর আমার হাজারখানা ইথিলিন মলিকুল জুড়ে গিয়ে এই ইউনিটটা ধর বানাচ্ছে, তাহলে আমরা এখানে ইন জেনারেল এটাকে N দিয়ে রিপ্রেজেন্ট করছি, মানে কি অনেকগুলো আছে। ইথিলিন যদি জুড়ে যায় তাহলে আমার এই ইউনিটটা ধর এরকম একটা হচ্ছে CH2, এবারে ধর এই ইউনিটটা বারবার জুটছে, এরকম বারবার জুটছে, তাই এটাকে লেখে কীভাবে, লোকে এইভাবে লেখে, এই CH2 ইউনিটটা ধর N বার জুড়ে গেছে, এই CH2 ইউনিটটা N বার জুড়ে গেছে। তো এটা হচ্ছে আমার ছিল ইথিলিন, এটা হচ্ছে ইথিলিন, আর এইটা হচ্ছে পলিইথিলিন, এটা হচ্ছে আমার পলিইথিলিন। তো স্বাভাবিকভাবে এই রিয়াকশনটা একটা পলিমেরাইজেশন রিয়াকশনের এক্সাম্পল ছিল, মনোমার করে দিলাম পলিমার। পলিইথিলিন মানে ভাই তুই চিনিস পলিথিন, ঠিক আছে, পলিইথিলিন মানে পলিথিন, পলিথিনের গল্প তুই জানিস, পলিথিন ভাই মানুষের সবচেয়ে প্রিয় জিনিস, তাই না পলিথিন।
এনভায়রনমেন্টাল পলিউশন মানুষ ভালোবাসে করতে, চারপাশেই লোকে পলিউট করে বেড়াচ্ছে রেগুলার বেসিসে। লোকে ভাই ড্রেনে পলিথিন ফেলে, বাজারে গিয়ে পলিথিন চায়, যদিও বাড়িতে হাজার হাজার পলিথিন স্টোর করা থাকে, তারপরে মানুষের একটা ডিমান্ড হচ্ছে দোকানে গিয়ে একটা পলিথিন দিতে হবে, ঠিক আছে? দেখি তোর বাড়িতে প্রচুর পলিথিন আছে, এই গল্প তোকে আগের দিনও বলেছিলাম, আজকেও বলবো। তো এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমরা এইভাবে ভাই ভালো ভালো কাজ করে বেড়াচ্ছি। তো এটা হচ্ছে পলিথিন, ঠিক আছে? পলিথিনকেই লোকে শর্টে বলেছে এখন পলিথিন। তো এই রিয়াকশনটা হয় কীভাবে? এই রিয়াকশন করতে গেলে আমার স্বাভাবিকভাবে এখানে হাই টেম্পারেচার হাই প্রেশার দিতে হবে। তো কত টেম্পারেচার কত প্রেশার সেগুলো আমার শর্ট নোটের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? তো এটা এতটা ইম্পর্টেন্ট রিয়াকশন আমাদের ক্লাস 11-12 সিলেবাসের বেশি না। তাহলে হচ্ছে আমার হাই টেম্পারেচার হাই প্রেশার লিখে রাখ, তাহলেই আমার হবে। তাহলে হচ্ছে আমার কি পলিমারাইজেশন রিয়াকশন পড়লাম, ইথিলিন থেকে পলিথিনের কনভার্সন কোনোদিনও তোকে পরীক্ষাতে দেবে না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকিনের রিয়াকশন। খাতায় হেডিং দে, লেখ রিয়াকশনস অফ অ্যালকাইন। খাতায় হেডিং দে রিয়াকশনস অফ অ্যালকাইন। অ্যালকেনের রিয়াকশন শেষ, অ্যালকিনের রিয়াকশন শেষ, অ্যালকাইনটা বাকি আছে। আর বেনজিন তো আমরা শুরুই করেছিলাম অর্গ্যানিকে বেনজিনের রিয়াকশন দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে অর্গ্যানিকের রিয়াকশন পার্ট তোর ক্লাস 12-এর স্পেরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের আজকে শেষ হয়ে যাবে। তারপর তুই টাইম পাবি, নেক্সট উইক কিন্তু আমি পরীক্ষা নেবো। আর তারপর তো দুর্গাপুজো তুই সময় পাচ্ছিসই, দুর্গাপুজোর পর থেকে কিন্তু এবার চাপটা দেওয়া স্টার্ট করবো, ঠিক আছে? অ্যালকাইন রিয়াকশন, অ্যালকাইনের রিয়াকশনের মধ্যে নাম্বার 1 লেখ, 1 নাম্বার হেডিং দে। অ্যালকাইনের রিয়াকশনের মধ্যে নাম্বার 1 হেডিং দে, লেখ হ্যালোজেন এডিশন। হ্যালোজেন এডিশন, হ্যালোজেন এডিশন নাম্বার 1 হ্যালোজেন এডিশন। তো ভাই হ্যালোজেন এডিশন এটাকে কি বলে বলতো শর্টে? বলেছিলাম এর আগে হ্যালোজিনেশন। এক্স্যাক্টলি হ্যালোজেন এডিশনকে বলবো হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন এর আগেও বলেছে, হ্যালোজেন এডিশনকে বলবো হ্যালোজিনেশন। খাতার মধ্যে লিখে রাখিস তো নাকি, যারা যারা জানিস না? হ্যালোজেন এডিশনকে বলেছে হ্যাঁ হ্যালোজিনেশন। তো ধর আমার কাছে আছে হচ্ছে এই একখানা অ্যালকাইন মলিকুল, সি ট্রিপল বন্ড সি, হাইড্রোজেন দুদিকে কটা লেগে আছে দরকার নেই, এটা অ্যালকাইন আছে সি ট্রিপল বন্ড সি। এর মধ্যে দেখ আমরা লাস্ট ক্লাসে ডাবল বন্ডের মধ্যে হ্যালোজেন এডিশন পড়েছিলাম, Br2CCl4 দিতাম, ডাবল বন্ডের মধ্যে Br2CCl4 দিয়েছিলাম, আমার দুদিকে ভাই লেগে যেত হচ্ছে একখানা করে বিআর। ডাবল বন্ডটা ভেঙে গিয়ে, ডাবল বন্ডের একখানা বন্ড ভেঙে গিয়ে পাই বন্ডটা ভেঙে গিয়ে দুদিকে একখানা করে বিআর লাগতো, লাস্ট ক্লাসে পড়েছি। তাহলে একইভাবে ট্রিপল বন্ডের মধ্যে সাপোজ আমি দিলাম হচ্ছে Br2 আর CCl4, ট্রিপল বন্ডের মধ্যে আমি দিলাম Br2CCl4, ঠিক আছে? ট্রিপল বন্ডের মধ্যে দিলাম হচ্ছে Br2 আর CCl4। ডাবল বন্ডের মধ্যে Br2CCl4 দিলে কি হতো জানো? ডাবল বন্ডটা ভেঙে গিয়ে দুদিকে একখানা করে বিআর লেগে থাকতো আর মাঝখানে একখানা বন্ড থাকতো। তাহলে এখানে আমি কি করবো? একইভাবে করবো, একখানা বন্ড ভেঙে দিয়ে দুদিকে একখানা করে বিআর লাগাবো। তাহলে একখানা বন্ড ভেঙে দিয়ে দুদিকে একখানা করে বিআর লাগাবো, একখানা বন্ড ভেঙে দিয়ে দুদিকে একখানা করে লাগাবো হচ্ছে বিআর। আচ্ছা এবার একটু ভালো করে তাকা, একখানা বন্ড ভেঙে আমি দুদিকে লাগানো হচ্ছে বিআর। তোকে আমি লাস্ট দিন বলেছিলাম বলতে এই Br2 এডিশনটা কীভাবে হয়? সেম সাইড থেকে না উল্টো দিক থেকে? উল্টো দিক থেকে, তার মানে ট্রান্সফারেশনে আমার এডিশনটা হবে। আমি এখানে কি করলাম বলতো? সেম সাইড থেকে এডিশনটা করলাম। এইবারে দেখ লাস্ট ক্লাসে ভাই আমি সেম সাইড থেকে করি বা উল্টো দিক থেকে করি, প্রোডাক্টটা আমার একই হয়ে গেছিলো। কেন প্রোডাক্টটা এক হয়েছিল? তার কারণ সিঙ্গেল বন্ডের রেসপেক্টে মলিকুল আমার রোটেট করতে পারতো। কিন্তু এখানে দেখ আমি যদি এই মলিকুলটা আঁকি আর যদি আমি দুখানা বিআরকে অপোজিট সাইড থেকে লাগাই, তাহলে বলতো দুখানা মলিকুল কি সেম না আলাদা? আলাদা। তার কারণ কি ভাই? ডাবল বন্ডের রেসপেক্টে মলিকুল কিন্তু রোটেট করতে পারে না, একটা সিস আর একটা ট্রান্স হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি সেম সাইড থেকে অ্যাড করতাম তাহলে আমার সিস হতো মলিকুলটা। তো আমার এখানে কিন্তু তাহলে ভাই আর সিস ফরম্যাটে অ্যাকচুয়ালি লিখলে হবে না, ট্রান্স ফ্যাশনে আমার অ্যাকচুয়ালি লেখা উচিত। তাহলে আমার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা দুখানা বিআর উল্টো দিক থেকে লাগবে, এটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি তোর করা উচিত। স্কুলে তোকে ভাই সেম দিক থেকে অ্যাটাক করলে তোর নাম্বার দিয়ে দেয়, কিন্তু তুই করবি না, তুই উল্টো দিক থেকে লাগাবি, বুঝতে পারলি তুই? তাহলে আমার বিআর দুখানা লাগবে হচ্ছে উল্টো দিক থেকে। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা, আমার বিআর দুখানা লাগলো ট্রান্স ফ্যাশনে, বুঝতে পারলাম? মাঝখানে ডাবল বন্ড আছে, তাহলে এর মধ্যে এখনো একটা ভাই ডাবল বন্ড আছে, তুই এর মধ্যে আরেক অ্যারো দে, অ্যারো দিয়ে অ্যারোর উপর আবার Br2CCl4 কর। এখন এর মধ্যে আর একটা ডাবল বন্ড আছে, তাহলে এই ডাবল বন্ডটাকে আমি আবার ভাঙতে চাই, এর মধ্যে আমি দিচ্ছি Br2CCl4, ফার্দার প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট, এখান থেকে আরেকটা যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা এবার রেখে ফেল। আঁকা গেছে প্রোডাক্টটা? তাহলে ডাবল বন্ড ভেঙে গিয়ে ফার্দার দুদিকে আরো একখানা করে বিআর লাগলো, তাহলে ডাবল বন্ড ভেঙে গিয়ে দুদিকে আরো একখানা করে বিআর লাগলো, এই হচ্ছে আমার প্রোডাক্ট হয়ে গেল, এই হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝতে পারলাম? তাহলে অ্যালকাইনের মধ্যে হ্যালোজেন এডিশন করলে আমার কি হচ্ছে? Br2CCl4 দিলে আমার এটা হচ্ছে। সিমিলার হয়তো Cl2CCl4 দিলেও হবে। Br2 আর Cl2 দিয়ে ইউজুয়ালি এই রিয়াকশনগুলো আমরা দেখি। ফ্লুডিনের রিঅ্যাক্টিভিটি যেহেতু বেশি ভাই, ফ্লুডিন অন্য টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করে, এই জন্য ফ্লুডিনকে আমরা স্টাডি করিনি কোথাও। ফ্লুডিনকে একমাত্র ক্লাস 12 হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে এক জায়গায় গিয়ে স্টাডি করবো। আয়োডিনের গল্প দেখ, আয়োডিনের গল্প তোকে আর জিজ্ঞেস করবে না, আয়োডিন ক্লাস 10-এ এই জিনিসটা ছিল, দেখ ক্লাস 10-এও তুই এই জিনিসটা আইসিএসসি বোর্ডে ছিল, এই রিয়াকশনটা ক্লাস 10 আইসিএসসি বোর্ডে ছিল অ্যালকাইনের রিয়াকশনের মধ্যে। তো এখন ভাই আমি যদি এর মধ্যে আয়োডিন দিই তাহলে আমার কি হবে? আয়োডিন দিলে কি হবে?
তোকে পরীক্ষাতে সাধারণত জিজ্ঞেস করে না আয়োডিনের কেসটা। দেখ সাপোজ আমি এর মধ্যে দিলাম হচ্ছে আয়োডিন। আয়োডিন যদি আমি দিই তাহলে ফার্স্ট স্টেপে ভাই দুদিকে একখানা করে আয়োডিন লাগলো, ট্রান্সফ্যাশনেই লাগলো। আয়োডিনের পিরিয়ড টেবিলে কত নাম্বার পিরিয়ডে আছে আয়োডিন, এই কোশ্চেন তোকে আগেও জিজ্ঞেস করেছিলাম। কত নাম্বার আছে পিরিয়ড টেবিলে আয়োডিন কত নাম্বার পিরিয়ডে আছে? এই কোশ্চেন দেখবি আয়োডিনেশন পড়ার সময় আগেও তোকে ক্লাস 11 জিজ্ঞেস করেছি। কত নাম্বার পিরিয়ড আছে? 5 নাম্বার পিরিয়ড, ঠিক আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর উপরে আরেকজন আছে, ওই জন্য আমার হচ্ছে 5 নাম্বার। তাহলে এই হচ্ছে আমার 5 নাম্বার পিরিয়ড আছে আয়োডিন। সাইজ ভাই বিশাল বড়, সাইজ যেহেতু আমার বিশাল বড়, তার মানে এখানে কার্বন আয়োডিন বন্ডের সাইজের আমার মিসম্যাচ আছে, সিমেট্রির মিসম্যাচ আছে, ওভারল্যাপের গন্ডগোল আছে। এই জন্য সিআই বন্ড ভেঙে যেতে চায়। সিআই বন্ড যেহেতু ভেঙে যেতে চায়, এখানে তো I2 আমি অ্যারোর উপর লিখেছি, চাইলে তো আমি ভাই I2কে এরকম প্লাস ফর্ম্যাটেও লিখতে পারতাম, একই তো ব্যাপার, ক্লাস 10 অব্দি এরকমই শিখতাম। তাহলে এরকম প্লাস ফর্ম্যাটে আছে, এটার সাথে আমার I2 রিয়াকশন করছে, তাহলে এটার থেকে I2 বেশি স্টেবল। অবভিয়াসলি কেন বেশি স্টেবল? কারণ এখানে দুখানা আয়োডিনের মধ্যে বন্ড আছে, সেম গ্রুপের মধ্যে বন্ড আছে, সিমেট্রির ম্যাচিং আছে, এনার্জিও সেম। তাহলে এই জন্য ফার্স্ট স্টেপের রিয়াকশনটা হচ্ছে এখানে রিভার্সেবল রিয়াকশন। এই আমার ভেঙে গিয়ে এই রাস্তায় ফিরে চলে আসে, মনে আছে এই গল্প আমি এর আগেও দেখেছিলাম। তাহলে ফার্স্ট স্টেপের রিয়াকশনটা আমার কি হচ্ছে এখানে? রিভার্সেবল রিয়াকশন। তাহলে ফার্স্ট স্টেপের রিয়াকশনটা হচ্ছে আমার রিভার্সেবল রিয়াকশন। ঠিক আছে, রিভার্সেবল। আমি কোনো মতে যদি মডিফাই করে এই ফার্স্ট স্টেপের প্রোডাক্টটাকে বানাতে পারিও, সাপোজ আমার এই প্রোডাক্টটা ফর্ম হয়েছে, এইবারে আমি এই প্রোডাক্টটার মধ্যে, যেটা আমার অবভিয়াসলি ট্রান্স প্রোডাক্ট ফর্ম হবেই, এটার মধ্যে আমি সাপোজ আবার দিচ্ছি I2, এই প্রোডাক্টটার মধ্যে আমি সাপোজ আবার দিলাম I2, এর মধ্যে যদি আমি আবার I2 দিই, তাহলে আমার দুখানা আয়োডিন তো লেগেছিলই, ডাবল বন্ড ভেঙে গিয়ে দুদিকে আরও একখানা করে আয়োডিন লাগার কথা। তাহলে আমি সাপোজ এই জিনিসটা পাবো। এখন দেখে এই যে জিনিসটা পেয়েছি, এখানে ভাই 4টে আয়োডিন আছে, পাশাপাশি দুখানা কার্বনে আছে হচ্ছে 4খানা আয়োডিন। আয়োডিনের সাইজ তো ভাই বিশাল বড়, 5খানা করে শেল আছে ওর মধ্যে। তার মানে এই আয়োডিনগুলোর সাইজ আমার এত বেশি, এদের মধ্যে ভাই এখানে ডেঞ্জারাস স্টেরিক রিপালশন স্টার্ট হয়ে যায়। স্টেরিক রিপালশন মানে আমার আইডিয়া আছে, বড় বড় গ্রুপের মধ্যে রিপালশন, এটা আমার স্টেরিক রিপালশন। তাহলে এই মলিকুলে আমার এত অ্যামাউন্টে স্টেরিক রিপালশন স্টার্ট হয়ে যাবে যে এই মলিকুল আর এক্সিস্টই করবে না। তার মানে এই রিয়াকশনটা আমার আর ফার্দার হয় না, ঠিক আছে। 4খানা আয়োডিন আমার ওর মধ্যে লাগবে না, 4খানা আয়োডিন আমার ওর মধ্যে আর লাগবে না। তাহলে এই হচ্ছে আমার, যদি আমি আয়োডিনেশন করিও ডাবল বন্ডের ট্রিপল বন্ডের মধ্যে, তাহলে আমার জাস্ট ওই একবারই লাগবে, পরের বারে গিয়ে আর আয়োডিনটা লাগবে না, কারণ কি ওখানে আমার স্টেরিক রিপালশন ভয়ঙ্কর রকমের বেড়ে গেছে। ঠিক আছে, বুঝলি মানে খাতার মধ্যে লিখলি, ঠিক আছে। চল লিখ, খাতার মধ্যে আবার লিখে রাখ, এটা তো রিয়াকশন লিখলি এতক্ষণ, তাহলে সেকেন্ড স্টেপে রিয়াকশনটা ফার্দার হবে না। খাতার মধ্যে লিখ ফর আয়োডিনেশন কমাতে লিখবি ফার্স্ট স্টেপ ইজ রিভার্সেবল and slow. For iodination, first step is reversible and slow. For iodination, first step is reversible and slow. চল সেকেন্ড স্টেপ নিয়ে কিছু তোকে জিজ্ঞেস সাধারণত করে না। তাহলে এই ছিল হচ্ছে নাম্বার 1 রিয়াকশন অ্যালকাইনের মধ্যে হ্যালোজিনেশন। 2 নম্বর রিয়াকশন লেখ হাইড্রোজেন এডিশন। 2 নম্বর রিয়াকশন হাইড্রোজেন এডিশন। 2 নম্বর রিয়াকশন হাইড্রোজেন এডিশন। তো বল হাইড্রোজেন এডিশনকে আমরা শর্টে কি বলবো? হাইড্রোজিনেশন, ঠিক আছে। হাইড্রোজেন এডিশন শর্টে বলবো হচ্ছে হাইড্রোজিনেশন। অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন এডিশন বহুদিন আগে পড়ে ফেলেছি, অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন এডিশন বহুদিন আগে পড়ে ফেলেছি, ঠিক আছে। লেখ অলরেডি স্টাডিড। অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন এডিশন বহুদিন আগে পড়া আছে, অলরেডি স্টাডিড। বল দেখি আমাকে অ্যালকাইন থেকে অ্যালকিন কিভাবে বানাতাম? অ্যালকাইন থেকে অ্যালকিন কোন রিয়েজেন্ট দিয়ে বানাতাম? স্পেসিফিক কিছু রিয়েজেন্ট ছিল অ্যালকাইন থেকে অ্যালকিন বানানোর জন্য, স্পেসিফিক কিছু রিয়েজেন্ট ছিল অ্যালকাইন থেকে অ্যালকিন। অ্যালকাইন থেকে অ্যালকিন স্পেসিফিক কিছু রিয়েজেন্ট ছিল। আয়রন দিয়ে অ্যালকাইন থেকে অ্যালকিন বানানোর স্পেসিফিক রিয়েজেন্ট কি ছিল বলতো? জিঙ্ক অ্যামালগাম। এগুলো সব র্যান্ডম অ্যান্সার হচ্ছে। খাতার পাতা উল্টে দেখে বলতো স্পেসিফিক কোন রিয়েজেন্ট ছিল অ্যালকাইন থেকে অ্যালকিন বানানোর জন্য? খাতা থেকে বল, খাতা থেকে বল, অসুবিধার কিছু নেই, লজ্জারও তো কিছু নেই, লজ্জার তো নেই। অ্যালকাইন থেকে অ্যালকিন বানানোর স্পেসিফিক রিয়েজেন্ট
কি বলছিস জোরে বল, শুনতে পাচ্ছি না। নাম কি ছিল রিয়েজেন্টগুলোর, জোরে বল একটু, শুনতে পাচ্ছি না কিছু। লিন্ডলার ক্যাটালিস্ট, আর এটা কি ছিল, আরেকটা কি ছিল বল, বার্স রিডাকশন। লিন্ডলার ক্যাটালিস্ট আর হচ্ছে বার্স রিডাকশন। তাহলে রিয়েজেন্টগুলো আমার চেনা জানা আছে, ওই জন্য অলরেডি স্টাডি লিখে রাখলাম। 3 নাম্বার লেখ, 3 নাম্বার হেডিং দে, ওয়াটার এডিশন। পরের টাইপ অফ রিয়াকশন ওয়াটার এডিশন। 3 নাম্বার টাইপ অফ রিয়াকশন ওয়াটার এডিশন। তিন নাম্বার টাইপ অফ রিয়াকশন ওয়াটার এডিশন। আচ্ছা, ডাবল বন্ডের মধ্যে আমরা ওয়াটার এডিশন করতাম, লাস্ট ক্লাসে পড়েছিলাম ডাবল বন্ডের মধ্যে ওয়াটার এডিশন করতাম। তো ওয়াটার এডিশনকে আমরা শর্টে কি বলতে পারি বলতো, ওয়াটার এডিশনকে আমরা শর্টে কি বলতে পারি, ওয়াটার এডিশনকে আমরা শর্টে কি বলতে পারি, হাইড্রেশন। ঠিক আছে, হাইড্রেশন। ডিহাইড্রেশন মানে ওয়াটার বেরিয়ে যাওয়া, হাইড্রেশন মানে জল অ্যাড হওয়া, সিম্পলি সব। তো ওয়াটার এডিশন আমরা শর্টে বলতে পারছি হাইড্রেশন। ঠিক আছে, হাইড্রেশন। তো এইবারে ভাই ওয়াটার এডিশন রিয়াকশন লাস্ট ক্লাসে পড়েছিলাম ডাবল বন্ডের মধ্যে ওয়াটার এডিশন। তো বলতো ডাবল বন্ডের মধ্যে ওয়াটার এডিশনের জন্য আমরা রিয়েজেন্টটা কি দিতাম, H3+, এক্স্যাক্টলি H3+, বা ওটাকে আরও কীভাবে লেখা যায়, H+, H2, H+, এইভাবে পড়েছি। তোকে বলেছিলাম ওই রিয়াকশনের মেকানিজম আমাদের ক্লাস 12 বোর্ড এক্সামে দেবে, বোর্ড এক্সামে ক্লাস 12 আছে। তো ওয়াটারের মধ্যে, সরি অ্যালকিনের মধ্যে লাস্ট ক্লাসে পড়েছিলাম H+H2 দিয়ে ওয়াটার এডিশন। প্রোডাক্ট আমার কি হতো, প্রোডাক্ট আমার কি হতো, তার মানে প্রোডাক্টটা কি বলে, এই প্রোডাক্টটা হতো অ্যালকিনের মধ্যে যেটা বললি, তাহলে ওই প্রোডাক্টটা কি বলে, অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন করলাম, ওই যে প্রোডাক্টটা ফর্ম হলো, এই প্রোডাক্টটা কি বলে, বা কি প্রোডাক্ট ফর্ম হবে অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন করলে, রিজেন্ট বলে দিয়েছিস, প্রোডাক্টও বলে দিয়েছিস। এই যে প্রোডাক্ট হলো ওটাকে কি বলবো, কি প্রোডাক্ট ফর্ম হচ্ছে, কি অ্যালকোহল, এক্স্যাক্টলি অ্যালকোহল হচ্ছে ফর্ম। ঠিক আছে, তো এই হচ্ছে আমার H+H2 দিয়ে হয়েছিল। H+H2 দিয়ে এই যে রিয়াকশনটা করেছিলাম অ্যালকিনের মধ্যে, তার জন্য একটা সমস্যা ছিল। প্রবলেমটা কী ছিল বলতো, কী ফর্ম হতো H+H2 দিয়ে রিয়াকশন করার সময় আমার মিডিয়ামের মধ্যে কী ফর্ম হতো, পাতালটা আগের পাতালটা H+H2 দিয়ে যখন রিয়াকশন করতাম তখন আমার মিডিয়ামের মধ্যে কোনো একটা ইন্টারমিডিয়েট ফর্ম হতো। কী জিনিস ফর্ম হতো, লাস্ট ক্লাসে করেছি H+H2 দিয়ে রিয়াকশন করেছি, তাদের আমার কোনো একটা সমস্যা হয়েছিল, সমস্যাটাকে ওভারকাম করতাম কিছু একটা ভাবে। ওভারকামটা ক্লাস 11-এ নেই, 12-এ আছে বলেছিলাম। সমস্যাটা কী হয়েছিল, তার মধ্যে লেখা আছে H+H2 দিয়ে রিয়াকশন করছিলাম, কোনো একটা সমস্যা হয়েছিল। কী সমস্যা হয়েছিল, কী হয়েছিল, তার আগে ওটা কী লেখা ছিল, নোট বলে কিছু একটা লেখা আছে, বল কী লেখা আছে, ওই সব লেখাই নি আমি, ওগুলো তো আমি বলেছিলাম তুই নিজের মতন লিখেছিলি, কিন্তু আমি এটা কিছু বলেছিলাম, নোট বলে একটা লিখিয়েছিলাম। ঠিক আছে, সেই নোটটা কি লিখেছিলাম, এক্স্যাক্টলি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল, সেটা ওটা তুই নিজের ভাষায় লিখেছিস, তাতে কোনো অসুবিধা নেই, ওটা ভালোই করেছিস লিখে। কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল, তার মানে H+H2 দিয়ে যখন রিয়াকশন করাই তখন আমার কি হয়েছিল, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল। কার্বোক্যাটায়ন ফর্ম হলে আমার ওই রিঅ্যারেঞ্জমেন্টের সমস্যাটা থেকে গেছিলো, রিঅ্যারেঞ্জমেন্টের সমস্যাটা থেকে গেলে আমি যে প্রোডাক্টটা চেয়েছিলাম সেই প্রোডাক্টটা আমার ফর্ম হয়নি, হাইড্রেশন শিফটে একটা অন্য কোনো প্রোডাক্ট ফর্ম হয়েছিল। এবার এই রিঅ্যারেঞ্জমেন্টের সমস্যাটাকে দূর করার জন্য আমরা সিঙ্গেল স্টেপে মার্কনিকফ ফ্যাশনে যদি এডিশন করতে চাই, তার জন্য বলেছিলাম একটা স্পেসিফিক রিয়াকশন আছে, নাম ছিল হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, লেখা ছিল খাতার মধ্যে লেখা আছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, লেখা আছে খাতার মধ্যে নামটা। মার্কনিকফ ফ্যাশনে যদি করতে চাই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, যেটা আমাদের ক্লাস 12 লেভেলে আছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস 12 লেভেলের একটা রিয়াকশন, ক্লাস 11-এ তার কিছুই দেখিনি। দেখ বেসিক্যালি অ্যারাউন্ড 1920 এই মলিকুলটা থেকে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রোপাইন মলিকুল। প্রোপাইন মলিকুলের মধ্যে প্রোপাইন মলিকুলের প্রিপারেশন কীভাবে করা যায় সেটা নিয়ে সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে খুব রিসার্চ চলছিল। তো প্রোপাইন মলিকুলের প্রিপারেশনের জন্য এই একটা রিয়াকশান ওয়েল ফেমাসড হয়েছিল, সেটা হচ্ছে অ্যাসিটোনের মধ্যে আমরা দেবো PCl5, এটা ক্লাস 12-এর পার্ট, PCl5, প্রোডাক্ট হয়ে যাবে এটা CH3CCl, এখানে দুখানা হাইড্রোজেন আমি খুলে আঁকলাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট। এবারে আমার টার্গেট হচ্ছে প্রোপাইন বানানো, যদি প্রোপাইন বানানোর টার্গেট থাকে, এই যে মলিকুলটা পেলাম এই মলিকুলটার মধ্যে এক্সেস অ্যালকোহলিক KOH দিলে দুখানা HCl বেরিয়ে যাবে, দুখানা HCl যদি বেরিয়ে যায় তাহলে আমার ফর্ম হবে হচ্ছে প্রোপাইন মলিকুল। এই হচ্ছে আমার প্রোপাইন মলিকুলের ফর্মেশন, যেটা তখন অ্যারাউন্ড 1920 ওয়েল এস্টাবলিশ ছিল সায়েন্টিফিক কমিউনিটিতে।
যখনই সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে একখানা রিয়াকশন ওয়েল এস্টাবলিশ থাকে তখন স্বাভাবিকভাবেই সবাই ভাবে হচ্ছে উল্টোটা কিভাবে করা যায়, এটাই হচ্ছে সায়েন্সের ট্রেন্ড, এটাই হচ্ছে উল্টোটা কিভাবে করা যায়। তাহলে প্রোপাইন থেকে অ্যাসিটোন মলিকুল কিভাবে প্রিপেয়ার করা যায়, এটা হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটি 1920-তে ভাবা স্টার্ট করলো, অ্যারাউন্ড 1920-1914 ওইরকম সময়। তো বেসিক্যালি এই যে প্রজেক্টটা প্রোপাইন থেকে অ্যাসিটোনের প্রিপারেশন, তখন বেসিক্যালি অর্গ্যানিক কেমিস্ট্রির গডফাদার ছিল হচ্ছে দুজন, একজন সায়েন্টিস্ট উডওয়ার্ড, আরেকজন হচ্ছে এমিল ফিশার। ফিশারের নাম আমি তো শুনেছি, ফিশার প্রজেকশন ফর্মুলা ওই অপটিক্যাল অ্যাক্টিভিটি ক্লাসে কোথাও একটা ড্র করেছিলাম। তো বেসিক্যালি ফিশারের যেহেতু বয়স হয়ে গেছিলো ওই জন্য এই প্রজেক্টটার দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে, উডওয়ার্ডকে। অবভিয়াসলি সবাই হচ্ছে ইংল্যান্ডের সায়েন্টিস্ট উডওয়ার্ড নিজে অবভিয়াসলি তখন সায়েন্টিস্ট, উডওয়ার্ডের আন্ডারে যারা পিএইচডি স্টুডেন্ট ছিল, উডওয়ার্ড তাদের ডেকে বুঝিয়েছিল উডওয়ার্ডের প্ল্যানটা কি, রিয়াকশনটা কীভাবে করা যেতে পারে। উডওয়ার্ড ভেবেছিল হচ্ছে আমার কাছে আছে প্রোপাইন মলিকুল, টার্গেট হচ্ছে ওদের বানানো এখান থেকে অ্যাসিটোন মলিকুল। প্রোপাইনের মধ্যে উডওয়ার্ডের ভাবনা চিন্তা ছিল ও অ্যাড করবে H+ আর H2O, H+H2O যদি অ্যাড করে তার মানে অ্যালকিনের মধ্যে ওয়াটার অ্যাডিশন, আমি দেখতেই পাচ্ছি এখানে একটা ডাবল বন্ড পার্ট লুকিয়ে রয়েছে, আমরা ওয়াটার অ্যাড করতাম হচ্ছে মার্কনিকফ ফ্যাশনে, তার মানে সেই কার্বনে গিয়ে OH লাগাবো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন মিনিমাম হবে। তাহলে উডওয়ার্ডের ভাবনা চিন্তা ছিল হচ্ছে এখান থেকে ফার্স্ট স্টেপে আমার ডাবল বন্ডের মধ্যে একখান ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড ভাঙবে, এই কার্বনে গিয়ে লাগবে হচ্ছে OH, তাহলে প্রোডাক্ট হয়ে গেল এটা, আর ওই কার্বনে গিয়ে হচ্ছে লাগবে হচ্ছে H। উডওয়ার্ডের ভাবনা চিন্তা ছিল হচ্ছে এই মলিকুলটা যার মধ্যে আমার কোন ফাংশনাল গ্রুপটা আছে, এর মধ্যে আমার ইনল ফাংশনালিটিটা লুকিয়ে রয়েছে। আমি জানি ইনল ফাংশনালিটি, আমরা এখানে কিটোএনল টোটোমেরিজম পড়েছিলাম। তো এবং এই মলিকুলটা ফর্ম হওয়ার পরে স্বাভাবিকভাবেই এই কিটোএনল টোটোমেরিজমে পার্টিসিপেট করবে, আর এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে কোন মলিকুল, তাহলে ডাবল বন্ড চলে আসবে এখানে, কিটোএনল টোটোমেরিজম আমরা এখানে ক্লাসে এর আগে পড়েছি, পেয়ে যাবো হচ্ছে অ্যাসিটোন মলিকুল। অ্যাসিটোন মলিকুলের ক্যারেক্টারিস্টিক স্মেল আছে। তাহলে এই ছিল হচ্ছে উডওয়ার্ডের ভাবনা চিন্তা, যে অ্যালকাইনটাকে H+, আলাদা আলাদা কনসেন্ট্রেশনের H+, আলাদা আলাদা অ্যামাউন্ট অফ ওয়াটার, আলাদা আলাদা টেম্পারেচার প্রেসারে দিয়ে ডিল করা হবে, দেখা যাচ্ছে এই প্রোডাক্ট ফর্ম হবে কিনা। যদি এই অ্যাসিটোন প্রোডাক্ট ফর্ম হয় তাহলে এটাই ছিল উডওয়ার্ডের ভাবনা চিন্তা। উডওয়ার্ড তার স্টুডেন্টদের ডেকে, মানে পিএইচডি স্টুডেন্টদের ডেকে বলেছিল আলাদা আলাদা টেম্পারেচার প্রেসারে H+, H2O এসব অ্যাড করে করে দেখতে কোথায় কি ফর্ম হচ্ছে, তাহলে সেই রিয়াকশনটাই তখন ওয়েল এস্টাবলিশ হবে। তো স্বাভাবিকভাবে এই পুরো প্রজেক্টটা করার জন্য 14 মাসের টাইম পেয়েছিল, আর ফান্ডিং দিয়েছিল হচ্ছে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি। তখন বেসিক্যালি সায়েন্সে ইংল্যান্ডে একটা অর্গানাইজেশন ছিল রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, RSC। এই RSCর ব্যাগই পিছনে ঝুলছে, ঠিক আছে। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি 14 মাসের টাইম দিয়েছিল উডওয়ার্ডকে। স্বাভাবিকভাবে যখন 8-9 মাস হয়ে গেছে, অবভিয়াসলি এটা যেহেতু পিএইচডি স্টুডেন্টদের নিজেদের কাজ নয়, সুপারভাইজারের কাজ, কোনো পিএইচডি স্টুডেন্টই স্বাভাবিকভাবে এই কাজ করতে চায় না, কারণ সুপারভাইজারের কাজ সুপারভাইজার ক্রেডিট নিয়ে চলে যাবে, কোনো স্টুডেন্টের ক্রেডিট হবে না। এই জন্য এটাই এখনও অবধি এরকমই ট্রেন্ডই চলে আসছে সায়েন্টিফিক কমিউনিটিতে, স্টুডেন্টরা কখনো সুপারভাইজারের কাজ ফ্রিতে করে দেয় না, ঠিক আছে। তো যখন 8-9 মাস হয়ে গেছে, উডওয়ার্ড একদিন ভাবছে এতদিন হয়ে গেছে কেউ কোনো কাজ করছে না, তাহলে সবাইকে মোটিভেট করার জন্য উডওয়ার্ড একদিন সব স্টুডেন্টকে ডাকলো, ডেকে কী করলো, একটা প্রাইজ মানি অ্যানাউন্স করলো, যে অ্যাসিটোন বানিয়ে দেখাতে পারবে তার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রাইজ মানি থাকবে। অ্যাসিটোনের ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে, তুই স্কুলের ল্যাবে দেখতে পারিস অ্যাসিটোন যদি হাতে পড়ে দেখবি ঠান্ডা হয়ে যাচ্ছে হাত, নেল পালিশ রিমুভারের মধ্যে আছে হচ্ছে অ্যাসিটোন, তাহলে অ্যাসিটোনের ক্যারেক্টারিস্টিক স্মেল আছে, ফর্মুলে বোঝা যায় কন্টেনারটাও আমার ঠান্ডা হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই এই প্রাইজ মানি অ্যানাউন্স করার 1 মাস পরে উডওয়ার্ডকে একজন স্টুডেন্ট একটা কন্টেনার নিয়ে এসে বললো যের মধ্যে অ্যাসিটোন পাওয়া গেছে, রিয়াকশন করে অ্যাসিটোন পেয়েছে। তো স্বাভাবিকভাবেই উডওয়ার্ড এক্সাইটেড হয়ে গেল, এক্সাইটেড হয়ে গিয়ে যখন ওই স্টুডেন্টের সাথে সেম টাইপের রিয়াকশন বা সেম রিয়াকশন যে কন্ডিশনে করেছিল স্টুডেন্টটা, একটা নতুন সেটআপের মধ্যে যখন করলো, তখন আর অ্যাসিটোন পেলো না। বারবার করে নতুন সেটআপের মধ্যে যেই করছে রিয়াকশন, অ্যাসিটোন আর কোনো মতেই পাচ্ছে না। তখন উডওয়ার্ড ভাবলো স্টুডেন্টটা ওই প্রাইজ মানির জন্য স্টুডেন্টের সাথে ফ্রড করেছে, উডওয়ার্ডের সাথে ফ্রড করেছে। তাহলে উডওয়ার্ড কী করলো, তখন ওই স্টুডেন্টটাকে পিএইচডি গ্রুপ থেকে তাড়িয়ে দিল। আর বাকি আছে আর মাত্র 2 মাস মতন বাকি আছে, 11-12 মাস হয়ে গেছে, আর মাত্র 2 মাস বাকি আছে। এইদিকে স্টুডেন্টটা বারবার উডওয়ার্ডকে তখন চিঠি লিখে বলছেন আমি কোনো ফ্রড করিনি, আমি যেরকম রিয়াকশন করেছিলাম নতুন সেটআপে আমি একই রিয়াকশন করেছি, বাট ওখানে আমার কোনো কারণে অ্যাসিটোন ডেভেলপ হয়নি এতবার চেষ্টা করার পরেও। তো যখন এরকম অলমোস্ট শেষের দিকে টাইম হয়ে গেছে, তখন উডওয়ার্ডের অটোবায়োগ্রাফিতে একটা লাইন বলছি, উডওয়ার্ড যখন একদিন ব্যালকনিতে বসে রেস্ট করছিল ওর আরাম কেদারায়, মানে ইজি চেয়ারে যখন রেস্ট করছিল, তখন উডওয়ার্ড ভাবলো এতবার যখন স্টুডেন্টটা বলছে তার মানে ওকে আরেকবার চান্স দেওয়াই যায়। তাহলে উডওয়ার্ড তখন স্টুডেন্টটাকে আরেকবার ডাকলো, ডেকে কী করলো, তখনকার দিনে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি যারা করতো এক একটা রিয়াকশন এক একটা সেটআপে করা হতো, তারপর সেই সেটআপটাকে তুলে রেখে দেওয়া হতো। উডওয়ার্ড এবার তখন কী করলো, স্টুডেন্টটা যে সেটআপের মধ্যে রিয়াকশনটা করেছিল সেই সেটআপটাকে আবার নামিয়ে আনলো, সেই সেটআপের মধ্যে পুরোনো সেটআপটার মধ্যে রিয়াকশন করে দেখা গেল অ্যাসিটোন ফর্ম হচ্ছে, নতুন সেটআপ না পুরোনো সেটআপের মধ্যে রিয়াকশন করে দেখা গেল অ্যাসিটোন ভালো মতনই ফর্ম হচ্ছে। অ্যানালিসিস করতে করতে বোঝা গেল ওই রিয়াকশন মিডিয়ামের টেম্পারেচার মেজার করার জন্য যে থার্মোমিটার ইউজ করা হয়েছিল, ওই থার্মোমিটারের মধ্যে কোনো কারণে একটা ক্র্যাক হয়ে গিয়ে ওই থার্মোমিটার থেকে মার্কিউরি ড্রপ বাই ড্রপ ওর মধ্যে পড়ছিল, আর ওটাই ক্যাটালিস্টের কাজ করেছিল। তার মানে এই রিয়াকশনে বেসিক্যালি মার্কুরি হচ্ছে ক্যাটালিস্টের কাজ করে। এখন যেহেতু এলিমেন্টাল মার্কিউরি আমাদের জন্য হার্মফুল, ওই জন্য আমরা রিয়াকশানে এলিমেন্টাল মার্কারি নিই না,
ডাবল বন্ডের মধ্যে যখন আমরা ওয়াটার এডিশন করি, যেটা আমরা ক্লাস 12-এ গিয়ে পড়বো, তখন আমরা মার্কিউরির কোনো একটা অ্যাডভান্স রিয়েজেন্ট নিই, যেটা আমাদের ক্লাস 12 লেভেলে আছে। সেই রিয়াকশনটার নাম হচ্ছে অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন। মার্কিউরি নামের মধ্যেই লুকিয়ে আছে। তবে আমাদের ক্লাস 11 হোক বা ক্লাস 12-এ অ্যালকাইনের মধ্যে ওয়াটার এডিশন রিয়াকশনটা আছে, ঠিক আছে? তাহলে আমরা এখন অ্যালকাইনের মধ্যে ওয়াটার এডিশন করব, এবং আমরা এখানে অবভিয়াসলি মডিফাইড রিয়েজেন্টই নেব, যেখানে কোনো রকম কোনো কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে না এবং রিঅ্যারেঞ্জমেন্টের গন্ডগোল থাকবে না। তাহলে আমরা নিচ্ছি হচ্ছে কি মডিফাইড রিয়েজেন্ট। এলিমেন্টাল মার্কারি আমাদের জন্য স্বাভাবিকভাবে হার্মফুল, তাহলে আমরা এখানে নেব হচ্ছে মডিফাইড মার্কিউরি রিয়েজেন্টটা। তাহলে চল, আমার কাছে আছে হচ্ছে অ্যালকাইন অ্যাসিটিলিন মলিকিউল। অ্যাসিটিলিনের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে মার্কিউরি রিয়েজেন্টটা। তাহলে মার্কিউরি রিয়েজেন্টটা আমাদের একটু মডিফাই হবে। তাহলে চল, HgSO4 H2SO4, H2O, HgSO4 H2SO4, H2O, এইটা হচ্ছে আমাদের অ্যালকাইনের মধ্যে ওয়াটার এডিশনের রিয়েজেন্ট। HgSO4 H2SO4 H2O, HgSO4 H2SO4 H2O। তো এই যে আমার ভাই HgSO4 H2SO4 H2O লিখলাম, পরীক্ষাতে বা তোর বইয়ের মধ্যে হয়তো HgSO4 এর সামনে একটা পার্সেন্টেজ লেখা থাকতে পারে, H2SO4 এর সাথে একটা পার্সেন্টেজ লেখা থাকতে পারে। ওগুলো নিয়ে তোর কোনো চাপ নেওয়ার দরকার নেই। তুই পরীক্ষার সময় HgSO4 H2SO4 H2O লিখলেই হবে। তুই বুঝতে পেরে গেছিস, পরীক্ষার সময় তো এটুকু লিখলেই আমার হবে, HgSO4 H2SO4 H2O। পার্সেন্টেজ তোকে যদি কোশ্চেনে দেয়, ঘাবড়ানোর কোনো কারণ নেই। সাপোজ বলে দিলে 80% HgSO4, ওগুলো দেখে চাপ নেওয়ার কিছু নেই, এই নর্মাল রিয়াকশনই আমার হবে। তাহলে এই হচ্ছে আমার অ্যালকাইনের মধ্যে ওয়াটার এডিশন করব, আমি রিয়েজেন্ট দিলাম। প্রোডাক্ট আমার কি হবে? প্রোডাক্ট আমি মার্কনিকফ ফ্যাশনেই ওয়াটার এর মধ্যে করব। তাহলে এই যে ট্রিপল বন্ডওয়ালা মলিকুলটা আমি এঁকেছি, এর মধ্যে তুই মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার অ্যাড কর। মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করলে বল, মার্কনিকফের ফর্মুলাটা আমার কি ছিল? মার্কনিকফের রুলটা আমার কি ছিল বল? মার্কনিকফের আমার রুলটা কি ছিল? মার্কনিকফ রুল মাইনাস চার্জ, বলে ফেল। এক্স্যাক্টলি, মাইনাস চার্জ ওয়ালা পার্টটা গিয়ে লাগে কোথায়? সেই কারণে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে বল, এখানে এই কার্বন না ওই কার্বন, কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম আছে? দুখানাতেই সেম আছে। তাহলে ট্রিপল বন্ডের একখানা বন্ড ভেঙে আমি যে কোনো একদিকে লাগাতে পারি হচ্ছে OH, আর যে কোনো একদিকে লাগাতে পারি হচ্ছে আমি H। তাহলে চল, আমি এখানে লাগালাম হচ্ছে এই কার্বন, আমি সাপোজ লেফটের কার্বনটাতে লাগিয়ে দিলাম হচ্ছে OH, আর রাইটের কার্বনটাতে আমি লাগালাম হচ্ছে H। এই হচ্ছে আমার প্রোডাক্ট হলো। এটা আমার কোন ফর্ম? এনল ফর্ম। এটা হচ্ছে আমার এনল ফর্ম। এবারে এই এনল থেকে এটার করেসপন্ডিং কিটো ফর্মে তুই যা। এটা আমি আঁকলাম হচ্ছে এনল ফর্ম। এই এনল ফর্ম থেকে করেসপন্ডিং কিটো ফর্মে তুই এবার যাবি। এই এনল ফর্ম থেকে করেসপন্ডিং কিটো ফর্মে তুই যাবি। তুই হেল্প নিবি, খাতার মধ্যে তোর কিটো এনল টোটোমেরিজম আঁকা আছে। যারা যারা প্র্যাকটিস করেছিস তারা হেল্প ছাড়াই আঁকতে পারবি। যারা যারা প্র্যাকটিস করিসনি তারা খাতার মধ্যে বার কর কিটো এনল টোটোমেরিজম, আমি দেখিয়ে দেবো না এটা। তারা খাতার মধ্যে বার কর, খুঁজে বার কর কিটো এনল টোটোমেরিজম কোথায় আছে, করে হেল্প নিয়ে আঁক ছবি। আর দেখি বাকি কারা কারা প্রোডাক্ট আঁকলি ফাইনাল। চল, ঠিক আছে, দেখি তারপরে। ঠিক আছে, তারপর দেখি। ওকে, তারপর দেখি। আচ্ছা, তারপর বাকি আছে 3 জন। ঠিক আছে, খাতার মধ্যে হেল্প নে, কিটো এনল টোটোমেরিজম হেল্প নে, প্রোডাক্টটা খাতার মধ্যে। দেখি প্রোডাক্টগুলো না দেখালে তো আমি এগোবো না। দেখি বাকিটা কি আঁকছিস, দেখি 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 হ্যাঁ, তারপরে দেখি বাকিটার খাতা। এটা কি ভাই?
এই আচ্ছা, যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে, ঠিক আছে, প্রোডাক্টটা যেটা ফর্ম হয়েছে, নাম কি বলতো, কমন নেম? যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে এটা কমন নেম কি? কি নাম এটা? কমন নেম? কমন নেম, কমন নেম, কমন নেম কি এটা? কি হবে কেমিন? কমন নেম, কমন নেম বার কর, খাতার মধ্যে খুঁজে বার কর, এটা কমন নেম কি, খুঁজতে থাক খাতার মধ্যে। শুরু হয়ে গেছে, খোঁজার পার্ট স্টার্ট। ঠিক আছে, কমন নেম কি হবে? অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? অ্যাসিটালডিহাইড পেলাম। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝেছি। তাহলে এখানে আমার পরের স্টেপ হচ্ছে কিটোএনল টোটোমেরিজম। কিটোএনল টোটোমেরিজম আমি করেছিলাম। যারা যারা পারিসনি বাড়ি গিয়ে এবার ভাব একটু, যে পড়াশোনা তো ভাই করতে হবে, স্যার তো কঠিন কঠিন কথাগুলো বলে, যেগুলো অবভিয়াসলি রিয়েলিস্টিক কথা, অন্য কেউ তো বলবে না তোকে, সুখের কথা বলে তো বেশি লাভ নেই, কারণ তুই তো সুখের কথা বলে তো ফলো করবি না। প্রোডাক্ট আমার গেল CH3CO CHO অ্যাসিটালডিহাইড। প্রোডাক্ট আমার গেল CH3CHO অ্যাসিটালডিহাইড। লেখ কোশ্চেন, লেখ কনভার্ট অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড, কনভার্ট অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড, কনভার্ট অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইডের কনভার্সন যদি পরীক্ষাতে আসে কিভাবে করব, এইমাত্র করলাম, এবং এই কনভার্সন করার সময় জাস্ট এইটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, আমি তো জেনে গেছি ভাই, আমার এনল ফর্ম আননেসেসারি দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, অ্যাসিটিলিন থেকে যদি অ্যাসিটালডিহাইডের কনভার্সন করতে বলে, এইভাবে আমি অ্যান্সারটা লিখবো। অ্যাসিটালডিহাইড তুই নর্মাল ছবি আঁকবি যেরকম, আমার মাঝখানে এনল ফর্ম আঁকার কোনো দরকার নেই। তাহলে আমি অ্যাসিটিলিনের ছবি আঁকলাম, অ্যারো দিলাম, অ্যারোর উপর লিখলাম H2SO4 H2SO4 H2O,